তো এখানে আজকে এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তো আমি এমসিকিউ গুলা যাকে মেনশন করব সে হচ্ছে আমাকে বলতে হবে যে কোন এমসিকিউটা কিভাবে সলভ করব। তো তার আইডিয়াটুকু শেয়ার করতে হবে আমার সাথে, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। তোমরা সবাই আছো তো, শুনতেছো? জি ভাইয়া, শোনা যায়। ওকে ওকে। সো আসলে প্রথম এমসিকিউ এখানে দুই একটা আমরা করছিলাম গতকালকে। যেমন আবার যদি একটু দেখি প্রথম এমসিকিউটা এখানে কি আছে দেখা যাক। এখানে হচ্ছে 3x + 7y - 2 = 0 এই সরলরেখার উপর বলছে, এই সরলরেখার উপর লম্ব। তোমরা কি লেখাটা পড়তে পারতেছো? কোশ্চেনটা একটু দেখো কি বলছে। এই সরলরেখার উপর লম্ব এবং 2,-1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? ঠিক আছে। তো একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, বলছে তার সাথে লম্ব রেখার সমীকরণ বের করতে, যেটা 2,1 বিন্দুগামী। তো এইটা আমাকে জামিল বলো তো এটা কিভাবে করবা? কিভাবে কোনটা? 46 নম্বর। হ্যাঁ 46 নম্বরটা। একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, বলা হয়েছে যে তার লম্ব রেখার সমীকরণ বের করতে। এই সরলরেখার সাথে লম্ব এবং 2,1 বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ বের, মানে নিচের কোনটি অপশনগুলোর মধ্যে। তো এটা কিভাবে করবা? ভাইয়া 7x - 3y এভাবে না? হ্যাঁ 7x - 3y। সো আমরা বেসিক্যালি লম্ব রেখার সমীকরণ যেভাবে বের করি সেভাবে বের করবো। তো এখানে সমীকরণটা কি ছিল? এটা হচ্ছে 3x + 7y - 2 = 0। সো এইটার লম্ব রেখা সমীকরণ বের করতে হবে, সেটা কোন বিন্দুগামী? 2,1 বিন্দুগামী। সো নির্দিষ্ট কোনো বিন্দু না দিলে কিন্তু তুমি নির্দিষ্ট কোনো সরলরেখা বের করতে পারবে না। সো এই যে নির্দিষ্ট বিন্দু দিয়ে দিয়েছে, সমীকরণটা হবে 7y এর সাথে 7 ছিল, x এর সাথে 3 আছে, 7 চলে যাবে x এর কাছে 7x, আর 3 চলে যাবে y এর কাছে, মাঝখানে মাইনাস বসবে, = আবারও 7 ইনটু, এইবার x এর জায়গায় বসাবো 2 মাইনাস y এর জায়গায় কত বসাবো? 1। ঠিক আছে। সো এরপরে সব মিলে অ্যান্সার কত আসতেছে? 7x - 3y। এখানে 14 থেকে 3 গেলে কত হয়? 11, তাই তো? তাহলে আসতেছে -11 = 0। সো এইখানে দেখো 7x - 3y - 11। সো এটা বোঝা যাচ্ছে যে প্রথম অপশন যেটা ক নম্বর অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো সেটা পারা গেল। এখন চলো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম কি বলছে? এখানে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 3x - 2y = 2, আর একটা হচ্ছে 6x - 4y + 9 = 0। বলা হয়েছে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে। সো যখনই দেখবা যে বলা হয়েছে যে তোমাকে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে, তুমি কনফার্ম থাকবা যে এই দুইটা সরলরেখা অবশ্যই সমান্তরাল সরলরেখা। কোন সরলরেখা দুইটা যদি সমান্তরাল সরলরেখা না হয়, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কখনোই বের করা সম্ভব না। কারণ অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব অসংখ্য হবে। ঠিক আছে, এখানে কোনো নির্দিষ্ট দূরত্ব বের করা সম্ভব না। তো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। তো এখানেও দুইটা সরলরেখা দেওয়া আছে যারা সমান্তরাল। কিভাবে সমান্তরাল চেক করব এটা আমি কাকে জিজ্ঞেস করবো? এটা আজমাইন বলতে পারবি? না ভাই। তো প্রথম কথা হচ্ছে এখানে অনুপাত দেখি, দুইটা সরলরেখার সমীকরণ দিয়েছে। হ্যাঁ কি? মানে অনুপাত দেখি 3/x এরকম হ্যাঁ অনুপাত হ্যাঁ দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি। অনুপাত দেখে বলা যাবে এটা সমান্তরাল কিনা, অথবা ঢাল দেখেও বলা যায়, দুইটা ঢাল যদি সমান হয়। তো এখানে সরলরেখা দুইটা কি আছে? একটা হচ্ছে 3x - 2y - 2 = 0, আর একটা সরলরেখার সমীকরণ হচ্ছে 6x - 4y + 9 = 0। বলা হয়েছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে। ওকে, সো প্রথমে আমরা চেক করবো যে এটা সমান্তরাল কিনা। 100% সমান্তরালই হবে, সমান্তরাল না হলে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করা যায় না। তো সমান্তরাল হইলে কি হবে? 3, ওই যে x এর প্রথম সরলরেখার সমীকরণ হচ্ছে 1 এর x এর অনুপাত সহগ কত? 3, 2 এর x এর সহগ কত? 6, 3 আর 6 এর অনুপাত কত? হাফ। আবার ওখানে -2 আর -4 এর অনুপাত হাফ। সুতরাং এরা সমান্তরাল সরলরেখা, আমি এটা কনফার্ম হইলাম। তো যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয়, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? তো সেটা বের করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, যদি দুইটা সরলরেখা আসলে সমান্তরাল হয়, তখন তাদের x আর y এর সহগগুলোকে সেম বানানো পসিবল। তাদের x আর y এর সহগকে সেম বানানো পসিবল। ঠিক আছে। সো আমাদের প্রথম কাজ হবে এই দুইটা সমীকরণের x আর y এর সহগকে সেম বানানো। সো আজমাইন এবার বলতো কিভাবে সেম বানানো যায়? 1 আর 2 এর দুইটা সরলরেখা সমীকরণের এই যে x আর y এর সহগকে কিভাবে সেম?
এক নংকে 2 দিয়ে গুণ করে দেন। হ্যাঁ এক্স্যাক্টলি 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে পারি অথবা 2 নম্বরকে 2 দিয়ে ভাগ করতে পারি। সো আমি 1 নম্বরকে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? তো 1 নম্বরকে 2 দিয়ে গুণ দিলে কত আসবে? 6x - 4y - 4 = 0। ওকে, আর এখানে থাকতেছে কত? এখানে 6x - 4y + 9 = 0। তো আমার দুইটা সরলরেখার x এর অনুপাতগুলো যেহেতু সমান হয়ে গেছে, এরপরে আমার কাজ হচ্ছে তাদের দুইজনের কনস্ট্যান্টকে দেখা। তো এরপর ফর্মুলা হচ্ছে, বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে এরকম, c1 - c2 মানে প্রথম সরলরেখার ধ্রুবপদ মাইনাস দ্বিতীয় সরলরেখার ধ্রুবপদের মডুলাস নিব, ডিভাইডেড বাই, যেহেতু দুইজনেরই x আর y এর অনুপাত আমি সেম করে ফেলছি, সুতরাং √6² মানে হচ্ছে a² যোগ b² হবে। ওকে, তো সেই ফর্মুলাটা দিয়ে যদি আমরা ম্যাথটা করি, প্রথম সরলরেখার ধ্রুবপদ হচ্ছে -4, দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে +9, সো -4 থেকে +9 কে বিয়োগ দিব এবং তাদের মডুলাস নিব, ডিভাইড করব কত দিয়ে? √6² যোগ -4²। সো দেখো 6² মানে 36, 4² মানে কত? 16, তাই তো? সো 36 আর 16 কত আসতেছে আমার এখানে? 36 আর 16 হচ্ছে 52 আসতেছে, রাইট? সো নিচে আসতেছে √52 আর উপরে কত আসতেছে? উপরে আসতেছে 4 আর 9 হচ্ছে 13, রাইট? সো এটা হচ্ছে -13, সো -13 কে মডুলাস করলে +13 হয়ে যাবে। সো 13/52। সো এই 13/52 যদি আমরা করি, এটা ঠিক কত আসে? সো দেখা যাক 13 ডিভাইডেড বাই 52 কত আসে। 2 সো 13 ডিভাইডেড বাই √52, √52 তো √13/2 আসে। তো √13/2 যদি আসে, তাহলে আমরা দেখো তো এখানে অপশন কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 4 নম্বর অপশন যেটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। তো এই 4 নম্বর অপশনটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এটা চিটাগং বিশ্ববিদ্যালয় আসছিল। আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমে যাই। তো আমি এভাবে রোল করে করে যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারি, যে কোনো তোমাদের মধ্যে যে কাউকে, তো তোমরা জাস্ট শেয়ার করবা, এখানে না পারলেও প্রবলেম না, আমি তো বলেই দিচ্ছি। জাস্ট পারলে আমাদের হবে কি, সৃজনশীল গুলো ভাইয়া। আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ বলো। ফার্স্ট কয়টা এমসিকিউ আপনি আগের ক্লাসে করেছিলেন না? মানে 2টা বা 3টা করেছিলাম, যাই হোক, যেহেতু ভিডিওতে ছিল না, এখন আবার রেকর্ড করতেছি, সমস্যা নেই। এরপরে প্রবলেমটা দেখো, 48 নম্বরটা। এখানে কি বলছেন? 48 নম্বরে একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বি সি, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ কত বর্গ একক, ঠিক আছে? তো এটা খুবই ইজি। সো এটা বুঝতেই পারতো কোন ফর্মুলা দিয়ে যাবে। তোমার এ বি সি 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, দুটো হাফ ইনটু ওই যে x1 x2 x3 আবার x1, এরপর হচ্ছে y1 y2 y3 আবার y1, ওই যে 9 10 এ যেভাবে ক্ষেত্রফল বের করতাম, সো ওইভাবে চাইলে এটা বের করতে পারবা। সো এইটার অ্যান্সার আমাকে নুহিন একটু বলবা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসছে এবং তার দ্বিগুণ কত, ঠিক আছে? এটার করে দেওয়ার কিছু নাই, এটা খুবই ইজি। তো তুমি জাস্ট আমাকে বলবা যে তার ক্ষেত্রফল কত আসছে, তার দ্বিগুণ কত। সবাই করো, প্রথমে নুহিনের কাছ থেকে শুনবো, এরপর তোমরা জাস্ট জিনিসটাকে চেক করবা যে ওর অ্যান্সারটা হয়েছে কিনা। তো নুহিন এটা একটু করো এবং আমাকে জানাবো যে কত আসলো। বা 31 তোমার অ্যান্সার আসছে 31 কি ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে নাকি? দ্বিগুণ। জি ভাই এটা আসছে। আচ্ছা আচ্ছা, দ্বিগুণ দ্বিগুণ। তার মানে অ্যান্সার সবাই বলতেছো 31 হইলে এটা তাহলে হইলো, ঠিক আছে? এবার দেখো ডিউতে 17-18 সালে যে কোশ্চেনটা আসছে, তো এইটা তোমরা করতে পারবা। আমরা সৃজনশীলে, সরি, আমরা রিটেন পার্টের জন্য আমরা শিখছিলাম এটা করা, বাট এখানে একটু সুন্দরভাবে করা যায় চাইলে এটাকে, এবং এটার একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা আমি দেখাবো। তো কোশ্চেনটাকে একটু পড়ে নিই আমরা, ঠিক আছে? পি কিউ এস মানে পি কিউ আর এস একটা রম্বস। তো রম্বস কোনটাকে বলে তো জানো, বিপরীত বাহুগুলো সমান হয় আবার সমান্তরাল হয়, ঠিক আছে? তো আমি এখানে যে শর্টকাটটা দেখাবো সেটা এট দ্য সেম টাইম রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গ সবার জন্যই থাকবে, ঠিক আছে? সেখানে কি বলছে, পি কিউ আর এস একটা রম্বস যার মধ্যে পি কিউ এস এর স্থানাঙ্কটা দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বাট আরেকটা শীর্ষবিন্দু দেওয়া নাই। মানে ওই অপর শীর্ষবিন্দুটা আমি কিভাবে বের করব? তো চলো সেটাই আমরা করার চেষ্টা করি। এখানে একটা রম্বস আঁকি প্রথমে, সরি। যদি মনে হয় এটা রম্বস না হয় সামান্তরিক হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, কনসেপ্টটা বুঝা ইম্পর্টেন্ট। সো পি বিন্দু, পি কিউ আর আর এস, হ্যাঁ, এইভাবে 4টা শীর্ষবিন্দু। পি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? এটা হচ্ছে 2,5। কিউ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,9।
আর আর এরটা আমি জানি না, আরেকটাই বের করবো। আর এস এরটা কত? এস এরটা বলা হয়েছে 6,8, ঠিক আছে, পি কিউ আর এস 6,8, এটা হচ্ছে এস বিন্দু শীর্ষবিন্দু। হ্যাঁ, তো এখন আর একটা বের করতে হবে। সো প্রথম কথা হচ্ছে তুমি রিটেনে কিভাবে করতে। সো রিটেনে আমরা যেটা করতাম, রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সো সমকোণে সমদ্বিখণ্ডিত করলে আমরা কি করতাম, সমদ্বিখণ্ডিত মানে কি, যে এই কর্ণ দুইটার ছেদবিন্দু যেটা আছে, এই ছেদবিন্দুটা বেসিক্যালি হচ্ছে তাদের মধ্যবিন্দু। তো আমি প্রথমে কিউ আর এই দেখো কিউ বিন্দু আর এস বিন্দুর সাথে তার মধ্যবিন্দুটা বের করে ফেলবো, এবং এই মধ্যবিন্দুর সাহায্যে পর আমি পি আর এই মধ্যবিন্দুর সাহায্যে আর এর স্থানাঙ্কটা বের করে ফেলবো। ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট যদি তুমি এভাবে করো, কোনো সমস্যা নেই। বাট এটা আমরা চলো একটু ক্যালকুলেশন ছাড়াই করা শিখি। সো এখানে যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে, তুমি প্রথমে দেখবা যে কি তোমাকে যেই শেপটা দেওয়া হয়েছে এই শেপের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আছে কিনা যে তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ঠিক আছে, সো সমান্তরাল কিনা, সমান্তরাল হইলেই চলবে। তো বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল, তাহলে যেটা হবে, এই পি বিন্দু আর এস বিন্দুর ভুজগুলোর পার্থক্য দেখবা। ঠিক আছে, তাহলে কিউ বিন্দু আর আর বিন্দুর ভুজগুলোর পার্থক্য ঠিক ততই হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, পি বিন্দুর ভুজ হচ্ছে 2 আর এস বিন্দুর ভুজ কত? এস বিন্দুর ভুজ হচ্ছে 6। তাহলে 2 থেকে 6 এ যাওয়ার জন্য তোমার ভুজ কত বাড়তে হইছে? ভুজের পরিমাণ তুমি 4 একক বৃদ্ধি করছো, রাইট? তাহলে এবার বলো কিউ বিন্দুর ভুজ কত? কিউ বিন্দুর ভুজ হচ্ছে 5। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই 5 কে 4 একক পরিমাণ বৃদ্ধি করে আর বিন্দুর ভুজ লিখতে হবে, 4 একক পরিমাণ বাড়াতে হবে। তাহলে 4 একক পরিমাণ যদি আমি বাড়াই, তাহলে আর বিন্দুর ভুজ হবে 9, এক্স্যাক্টলি 9 হবে, রাইট? তাহলে আর বিন্দুর ভুজ কত আসলো? 9। এইবার এটা যারা বুঝছো, এবার তারা বলো তো আর বিন্দুর কোটি কত হওয়া উচিত? তাহলে 13 আর বিন্দুর কোটি 13 হবে, 12 হবে। রম্বস 5 না? থেকে 8 এ গেলে 3, 12 তো। হ্যাঁ রম্বস। তাহলে 5 থেকে 8 এ গেলে 3 বৃদ্ধি করতে হয়, তাহলে 9 থেকে 3 বৃদ্ধি করবা, বৃদ্ধি করলে 12 হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো 9 আর 12। সো আমরা দেখো এটা ডিউতে আসছিল, এটা এই ধরনের টুকটাক টেকনিক জানলে অনেক টাইম সেভ করা যায় আর কি। কারণ দেখা যায় কি ডিউতে একটা এমসিকিউর জন্য 30 থেকে 40 সেকেন্ড সময় আমাদের সময় আমরা পাইতাম। সো 30-40 সেকেন্ডে হয় কি, কিছু এমসিকিউ থাকে একটু মানে টাইম কনজিউম করে অনেক বেশি। সো ওই এমসিকিউ গুলো যেন সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, সেই জন্যই তোমাকে কি করতে হবে, সহজ এমসিকিউ গুলোর থেকে টাইম সেভ করতে হবে। সো দেখো এটার অ্যান্সার হবে 4 নম্বরটা, 4 নম্বর অপশন। তবে এখানে হ্যাঁ বলো ভাই, আমার নেটওয়ার্ক চলে গেছিল, একটু আরেকবার বলবেন? আচ্ছা, এখানে নেয়াল দেখো আমরা কিভাবে বের করলাম। সো বেসিক্যালি সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বর্গ সবার ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। শর্টকাটটা কি? সো এখানে আমরা 3টা বিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, এই রম্বসের আরেকটা শীর্ষবিন্দু আমরা বের করতে হবে। সো আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বা সমান্তরাল হলেই এনাফ। সো তার মানে কি, পিএস বাহুর দৈর্ঘ্য যা হবে, কিউ আর বাহুর দৈর্ঘ্য তাই হবে। আর যেহেতু সমান্তরাল, তাই যেটা হবে, এখানে তুমি পি বিন্দুর ভুজ হচ্ছে 2 আর এস বিন্দুর ভুজ হচ্ছে 6। তাহলে পি বিন্দুর ভুজ থেকে এস বিন্দুর ভুজে যাওয়ার সময় তোমার ভুজ বৃদ্ধি পাইছে কত বলতো? 4 একক পরিমাণ বৃদ্ধি পাইলো। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, আর বিন্দুর ভুজ কোটি তুমি কিছুই জানতা না, তাহলে তোমাকে যেটা করতে হবে, কিউ বিন্দুর ভুজ ছিল 5, তাহলে 5 কে তুমি 4 একক বৃদ্ধি করবা, 4 একক বৃদ্ধি করে 9 বসায় দিবা আর বিন্দুর ভুজ। এরপর আবার দেখো, কিউ বিন্দুর কোটি ছিল 9, এবার তুমি পি বিন্দুর কোটি দেখো, পি বিন্দুর কোটি ছিল 5 আর এস বিন্দুর কোটি হচ্ছে 8। 5 থেকে 8 এ যাওয়ার সময় তোমার কোটি কত একক বৃদ্ধি পাইছে? কোটি 3 একক বৃদ্ধি পাইছে না? তাহলে তুমি কিউ বিন্দু 9 থেকে আর বিন্দুর কোটি হয়ে যাবে 3 একক বৃদ্ধি করে 12। সো এভাবে আমরা চাইলে খুব সহজে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। নেহাল বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে একটা মানে সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে যে আমি প্রবলেমটাই দেখাই। সো ধরো ব্যাপারটা এমন হইলো, আচ্ছা এই যে এই জায়গায় একটা ধরো আমি এই আর বিন্দুটা দিলাম, এবার আমি তোমাকে কিউ বিন্দুটা বের করতে বললাম। সো তখন তুমি আসলে কি করবা? তো তখন তুমি আসলে যেটা করবা, তুমি একটা জিনিস দেখো, এস বিন্দুর অলওয়েজ কিন্তু তুমি তাদের মধ্যবর্তী যে পার্থক্যটাকে যোগ করলে কিন্তু হবে না, এটা দেখতে হবে পার্থক্য কমতেছে না বাড়তেছে, তাহলে ওইভাবে তোমাকে কমাইতে বাড়াইতে হবে। অনেকে একটু ভুল করে। আচ্ছা এখন দেখো তো, এই এস বিন্দুর ভুজ আর পি বিন্দুর ভুজের মাঝখানে পার্থক্য হচ্ছে 4 একক, ঠিক আছে?
কিন্তু তুমি আর বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময় 4 একক বৃদ্ধি করবা না কমাবা সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ। যেমন এস বিন্দুর ভুজ ছিল 6 একক, 6 একক থেকে পি বিন্দুর ভুজে আসার সময় আমার কিন্তু ভুজ কিন্তু 4 একক কমে গেছে, মানে 2 একক হয়েছে। তার মানে এখানে আর বিন্দুর ভুজ যদি 9 একক হয়, 9 থেকে কিউ বিন্দুর ভুজে আসার সময় কত হবে? এটা 5 একক হয়ে যাবে। তার মানে তোমাকে 4 একক কমাইতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার কেউ কেউ এমনও করতে পারে 4 একক বৃদ্ধি করে এখানে 13 লিখে ফেলতে পারে কিউ বিন্দুর ভুজ। তো এটা করা যাবে না। মানে মাঝখানের পার্থক্যটা বুঝতে হবে যে পার্থক্যটা বাড়াবা না কমাবা, সেটা ডিপেন্ড করবে কি ওই যে বিপরীত যে বাহুটা আছে, সমান্তরাল বাহুটা, ওইটার ক্ষেত্রে কি পার্থক্যটা কমতেছে না বাড়তেছে। তো ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে তোমার ওই ভুজের পার্থক্য আর কোটির পার্থক্যটা বাড়াইতে বা কমাইতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। স্যার মানে বাম দিকে গেলে কমাবো? না না, বাম দিকে গেলে কমাবো ব্যাপারটা এমন না। যেমন মনে করো বাম দিকে গেলে আমি বাড়াইতে পারতাম। ধরো আমার পি বিন্দুর স্থানাঙ্কটা এমন ছিল 6, তো এটা ধরো 9 আর হচ্ছে 12। তাহলে তুমি কি করতে জানো, তুমি সিম্পলি এটা করতে 6 থেকে 9 যাওয়ার সময় কি হয়েছে 3 একক বৃদ্ধি পাইছে না, তাহলে 9 থেকে এখানে তোমাকে 3 একক বাড়াই দিতে হইতো, ঠিক আছে, মানে 12 করতে হইতো। তো এটা আবার দেখো 8 থেকে, আবার মনে করো এখানে 8 থেকে এটা ধরো এখানে 5 লিখলাম, হ্যাঁ 8 থেকে 5, তাহলে এবার বলতো 3 একক কমাইছি না আমি, তাহলে এটা যেটা করতাম 12 থেকে 3 একক কমাই দিতাম, 12 থেকে 3 একক কমাই এখানে 9 লিখতাম। বুঝতে পারছো? তোমাকে দেখতে হবে যে তুমি এস থেকে পিতে আসতেছো, তোমার কি কমাচ্ছ না বাড়াচ্ছ। ওইটা যদি কমাও বা বাড়াও তাহলে উল্টা জায়গায় সেম একই কাজ করতে হবে। যদি ওইখানে কমাও তাহলে এখানেও কমাইতে হবে, ওইখানে যদি বাড়াও তাহলে এখানেও বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট ছিল। এই কনসেপ্টটুকু ইম্পর্টেন্ট এর জন্য যে এটা তুমি অনেকগুলা ম্যাথে ইউজ করতে পারবা, রম্বস, বর্গ, সামান্তরিক, এগুলা রিলেটেড। এই ক্ষেত্রে যদি কোথাও মাইনাস থাকতো বা তাহলে কিভাবে হতো? হ্যাঁ মাইনাস থাকলে, আচ্ছা মাইনাস থাকলে তোমার সংখ্যা রেখা দিয়ে চিন্তা করো সবসময়। ধরো আমি কনফিউশনটা একদম ক্লিয়ার করি, দেখো। সো কথার কথা একটা বিন্দু আছে ধরো -2, আরেকটা হচ্ছে 1, হ্যাঁ, আরেকটা বিন্দু ধরো -5, আরেকটা ধরো হচ্ছে 7। আচ্ছা বলো তো তুমি -2 থেকে -5 যাওয়ার সময় তোমার বেসিক্যালি কি 3 একক কমাইতে হয়েছে না? সংখ্যা রেখার কথা চিন্তা করো। সংখ্যা রেখা এখানে তো মূল বিন্দু, এখানে -2 বিন্দু, এখানে সাউন্ড আসে না। হ্যাঁ আমার আটকে গেছে। তাল হাওয়া নেই, সম্ভবত কারেন্ট চলে গেছে ওদিকে। তোমার বাসা কি ওইখানেই নাকি? না আমার টি ব্লক। ওদেরটা কোথায়? জি ব্লক। জামিল তুই কি ফিফাত ভাইয়ের কাছে পড়োস? না। হ্যালো, হ্যাঁ এই তোমরা কি আছো? জি ভাই আছি, আছি। আছি। ও আমার মনে হয় প্রতিদিনই দেখা যাচ্ছে নেট একটু একটু প্রবলেম করে। যাই হোক, একটু ওয়েট করো, আমি হোস্টটা চেঞ্জ করি। কি রে, আমি দেখি 3টা হয়ে গেলাম হোস্ট। এই তো দাঁড়াও। আশা করি এবার ঠিক আছে। ওকে, সো আগের প্রবলেমটা বুঝতে পারছো না সবাই? আমি ওই যে ঋণাত্মকের ক্ষেত্রে যেই প্রবলেম গুলা তোমরা চিন্তা করছো ওগুলা কি ক্লিয়ার করতে পারছি নাকি শুনো নাই কিছু? হ্যাঁ শুনছো? করা হয় নাই, ওই সরলরেখাটা আসছিল, আচ্ছা সংখ্যা রেখাটা। আচ্ছা, ওই সংখ্যা যেটা বলতেছিলাম আর কি, যে ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,1, হ্যাঁ, আবার ধরো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, ধরলাম এটা -5, হ্যাঁ, -5, এটা ধরো 7 ধরলাম, হ্যাঁ। তো এখন আবার সি বিন্দুর স্থানাঙ্ক দিলাম হচ্ছে কত, সি বিন্দুর স্থানাঙ্ক দিলাম ধরো এটাকে দিলাম ধরো +1, সো +1, এটাকে ধরো 3 দিলাম। এখন তোমাকে আমি বললাম যে এটা হচ্ছে ওই আগের মতো রম্বস। সো এখন তুমি ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবে, হ্যাঁ। তো এটা করার জন্য তুমি কি করবা, তুমি প্রথমে একটা জিনিস চিন্তা করো যে তুমি এ বিন্দুর ভুজ -2 থেকে -5 যাওয়ার সময় তুমি কি 3 একক বৃদ্ধি করছো না 3 একক তুমি হ্রাস করছো, কমাইছো?
সংখ্যা রেখার কথা চিন্তা করো, সংখ্যা রেখা এটা 0, তুমি যদি ডান দিকে যাও সংখ্যা রেখার কি হয়, বৃদ্ধি পায় সংখ্যাগুলা। আর ধরো এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -5, তাহলে -2 থেকে -5 যাওয়ার সময় তুমি 3 একক কিন্তু কমাইছো, তাহলে বেসিক্যালি ডি বিন্দুর ভুজ কত হবে বলো তো, একটু চিন্তা করে এবার। -2 হবে না? মিলাইতে পারছো? দেখো এবার। হ্যালো, এখানে তাহলে 1 থেকে 3 একক কমবে না? 1 থেকে 3 একক কমে -2 হয়ে যাবে। আবার দেখো এখানে 1 থেকে 7 হয়েছে, মানে কি 6 একক বৃদ্ধি পাইছে না? তাহলে এখানে 3 থেকে 6 একক বৃদ্ধি পায়, এটা 9 হয়ে যাবে। আমার কথা আশা করি বুঝতে পারছো এবার, ক্লিয়ার? ওকে জি ভাইয়া। ওকে, এবার আসো, এবার আমরা পরের প্রবলেমে যাই। এটা মোটামুটি ভালো একটা প্রবলেম ছিল। আচ্ছা, পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটাও ডিউতে আসা একটা প্রবলেম। এখানে কি বলছে, এখানে বলছে প্রবলেমটা একটু পড়ো, এই প্রবলেমটা আকীদায় সলভ করব। সো তুমি দেখো এখানে কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল বলছে এবং বলছে যে দুইটা সরলরেখা দেওয়া আছে, তাদের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখা সমীকরণ নিচের কোনটি? ঠিক আছে। সো প্রথম কাজ হচ্ছে, আমার যে সরলরেখাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো সমীকরণ কেমন হয়? x = a হয়, রাইট? তাহলে x = a হয়। মানে আমার টার্গেট হচ্ছে এই যে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করা। এরপরে সেই ছেদবিন্দুর ভুজই হবে আমার নির্ণয় অ্যান্সার। ঠিক আছে। তাহলে তোমরা আকীদা যে কাজটা করবা সেটা হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুটা আমাকে বলবা। ছেদবিন্দুটা কত আসছে? 2x - 7y + 11 = 0 আর x + 3y - 8 = 0। এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করবা আমাকে, বের করে বলো। সো এটা কত আসছে? 2x - সমীকরণটা 7 একটু দেখি। আর কথা আমি কেটে দেখে কেটে দিচ্ছি। আসে। এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে বলছে। এবার ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ এখন ক্লিয়ার ভাই। ওকে। হ্যাঁ, সো এখানে যেটা এটা কত করতে নাম্বার বলছি এটা ছিল? হচ্ছে যে কি, দেখো কোশ্চেনে বলছে কি, কোশ্চেনটা আবার পড়ো। এটা হচ্ছে 51, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। দেখো 50 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল এবং দুইটা সরলরেখার সমীকরণ দিছে। বলছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? সো প্রথম কাজ হচ্ছে ছেদবিন্দুটা বের করে ফেলা। ছেদবিন্দু বের করে ফেললে ছেদবিন্দুকে আমি সরলরেখাও বের করতে পারবা, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল বলছে। তো তোমাদের কাজ হচ্ছে ছেদবিন্দুটা কত সেটা বলা। সো আকীদাটা আমাকে জানাবো, ছেদবিন্দুটা কত আসছে তোমার? ভাই এটা কোন বই? এটা হচ্ছে অক্ষরপত্র। আসসালামু আলাইকুম। আফজাল হ্যাঁ পড়াইতে পারে তো। 9-10 এর কি কোথায় থাকে? ওর বাসা তো জুরাইন। আচ্ছা আচ্ছা আব্বু, আমি ক্লাসে আছি, আমি ওই যে ক্লাস শেষে তোমার জানাচ্ছি, ওর সাথে কথা বলি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ছেদবিন্দু বের করতে পারছো? বজ্রগুণন অথবা যে কোনো পদ্ধতিতে x সলভ = করতে পারো। 23/13। আচ্ছা দাঁড়াও, x হচ্ছে 23/13, তাই তো? আর আর y y = কত আসছে? 27/13। 27/13। এখন যেই সরলরেখাটার কথা বলা হয়েছে এই সরলরেখাটা বলতেছে ওরা x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা কেমন হয়? x a আকৃতির হয়। তাহলে x 23/13 এটাই হবে আমার নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, কারণ আমি ছেদবিন্দুতে পেয়ে গেছি আর ওই ছেদবিন্দুকে আমি সরলরেখাটাই হবে আমার অ্যান্সার। তাহলে x 23/13 হইলে 13x - 23 হবে 0। তাহলে এটাই হবে আমার নির্ণয় সমীকরণ। এখন আমরা অপশনে দেখবো 13x - 23 কোনো অপশনে আছে কিনা। সো এটা দেখো তো, 13x - 23 0। দেখো প্রথম অপশনটাই কিন্তু এটা, ঠিক না? সো আমরা তো পেয়ে গেছি আমাদের। ওকে, 13x - 23 0। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ডিউতে 17-18-তে আসছিল। সো জাহাঙ্গীরনগর একটা কোশ্চেন দেখো, 17-18-তে আসছে। সো এখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে 2x - 5y + 9 = 0 এবং 5ax + 8by = কত? 50। বলছে এরা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে a এবং b এর মান কত? নেহাল বলো তো এটা কিভাবে করবা? একই সরলরেখা নির্দেশ করলে তাদের কোন জিনিসগুলোকে ইকুয়াল বলা যায়? ঢাল ঢাল সমান।
ঢাল সমান বলতে পারো, বেসিক্যালি সরলরেখা দুইটা যদি একই হয়, মানে সমান্তরাল হইলে তাদের ঢাল সমান, আর সরলরেখা যদি একই হয় তাহলে সবই সমান, ঢাল সমান এ আর সবই সমান। তার মানে হচ্ছে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবপদের অনুপাত, তিনটাই পরস্পর সমান হবে। কথা বুঝা গেছে? সো এটার প্রথমটার এক্স এর সহগ কত? 2, এক্স এর সহগ হচ্ছে 5 এ, তাহলে 2 ডিভাইডেড বাই 5 এ। তো আমি এটা লিখতেছি, আমি দুইটা সমীকরণই লিখি। একটা হচ্ছে 2x - 5y + 9 = 0, আরেকটা সরলরেখা দেওয়া আছে 5ax + 8by - 15 = 0। সো দুইটা সরলরেখা যদি, তাহলে এই দুইটা সরলরেখাকে ওরা বলতেছে কি একই সরলরেখা। একই সরলরেখা যদি হয় তাহলে তাদের সবকিছুর অনুপাত সমান হবে। প্রথমটার x এর সহগের অনুপাত 2 এবং পরেরটার x এর সহগের অনুপাত 5 এ, তাহলে 2 ডিভাইডেড বাই 5 এ কার সমান হবে? -5 ডিভাইডেড বাই 8b এর সমান হবে। আবার এইটা আবার কার সমান হবে? 9 ডিভাইডেড বাই -15 এর সমান হবে। তো ওরা আমাদের বলছে এটার থেকে a আর b এর মান বের করতে। তাহলে তুমি বলো তো, তুমি কি এই তিনটা জিনিস যদি পরস্পর সমান হয় তাহলে 2 ডিভাইডেড বাই 5a কে কি লেখা যায়? 9 ডিভাইডেড বাই 15 এর -15 এর সমান বলা যায়। তাহলে ওইখান থেকে আমি চাইলে কি করতে পারবো? 5 এর মানটা বের করে আনতে পারবো। সো সেটা কি হবে? তাহলে আমরা বজ্র গুণন করি, বজ্র গুণন করলে কি আসবে দেখো, 2 × -15 ডিভাইডেড বাই 5 × 9 = a। আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি, বাকি সবাইকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত আসবে? 3। তো এটা -3 থাকতেছে, আর -3 দিয়ে যদি 9 কে কাটিয়ে আসবে কি -3। তাহলে a = আসতেছে তোমার 2 ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই 3। তো এখন বলো তো b = কত আসবে? নেহাল বলো তো b = কত আসবে? এরপর আমরা অপশনে মিলাবো যে আমাদেরটা হইছে কিনা। হ্যাঁ 25/24। 25/24 এক্স্যাক্টলি। আমার মনে হয় আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে a = -2/3, ঠিক আছে? তো এই যে দেখো, একদম ক নম্বর অপশনটাই কিন্তু মিলে গেল, রাইট? a = -2/3 আর b = 25/24। এই যে ক নম্বরটা মিলে গেছে। এটা আসছিল জাহাঙ্গীরনগরে, ওকে? আর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তো তোমরা জানোই যে এমসিকিউ অনেক কম, এই জন্য এমসিকিউ এখান থেকে সলভ কম করতেছি আর কি। কিন্তু আমাদের এখানে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শুধু চুয়েটে থাকে আর এতে যে কুয়েট, এই দুইটা জায়গায় হচ্ছে এমসিকিউ থাকে আমি যতটুকু জানি, আর কোনো কোথাও নাই। সো এবার আসো। জি মামা। ওকে, আচ্ছা একটু তোমরা একটু ওয়েট করো, আমি একটু সরি ফর দ্য ডিস্টারবেন্স। আমরা পরের এমসিকিউতে যাই। আচ্ছা, পরের এমসিকিউটা দেখো অনেক সহজ। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে 17-18-তে। তো এটা দেখো, খাদেজা বলো তো এটা কত হবে? এটা খুবই সহজ, এটা করে দেওয়ার কিছু নেই। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 0,3। ওকে, তো বাকিরা কি একমত? বাকিরা দেখো তো এটা তোমাদের অ্যান্সার কত আছে, সবাই একটু করো। 3 আর 90 ডিগ্রি হইলে তাহলে তার কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? দেখো, সো পোলারটা দেওয়া আছে, কার্টেসিয়ানটা বের করতে হবে। কিভাবে বের করবা? ওই যে r = এটা হচ্ছে r আর থিটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে x = r cos θ, y = r sin θ, এটা দিয়ে করতে পারবে, ঠিক আছে? সো r cos θ মানে হচ্ছে cos 90 ডিগ্রি মানে 0, তার মানে 0,3 হবে, 0,3 হবে এক্স্যাক্টলি। হ্যাঁ, সো গেল। তো এরপরে পরের প্রবলেমটা, আচ্ছা পরের প্রবলেমটা করালাম, এটা কি স্কিপ করতেছি আমরা, এই প্রবলেমটা তো লাস্টের দিকে আসবো। তো এবার দাগে রাখলাম, সমস্যা নাই। এবার হচ্ছে এরপরটা দেখি, পি অত বিন্দু সংযোগ রেখা যে বিন্দুতে অন্তর্ভুক্ত। আচ্ছা, এটাও তোমরা পারবা, ঠিক আছে? এটাও তোমরা পারবা। তো এটা কেমন বলছে যে পি একটা বিন্দু দিছে, কিউ একটা বিন্দু দিছে, বলছে এমন বিন্দুটা বের করতে যেই বিন্দুটা এই পি কিউ রেখাকে এই বিন্দুতে সংযোগ রেখার কথা বলছে, যেটাকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা সবাই একটু করো, আমিও তোমাদের সাথে করি, দেখো অ্যান্সারটা মিলে কিনা। তো পি বিন্দুর স্থানাঙ্ক কত দিছে এখানে তাকাইতে পারো। এখানে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক লিখি, আর হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। সো পি বিন্দু বলছে হচ্ছে 1,-1, আর কিউ বিন্দু বলছে হচ্ছে 8,6। সো এই হচ্ছে তাদের
সংযোগ রেখা, এবং এইটাকে একটা বিন্দু বলতেছে 3:4 অনুপাতে। তো এই 3 ইজ ইকুয়াল টু কত আমার m1, আর একটা হচ্ছে কি আমার 4, এটা হচ্ছে আমার m2। তাহলে আমার m1 m2 জানি, তাহলে আমার এই বিন্দুর ভুজ আর কোটি কত সেটাই আমার বের করতে হবে। তো সবাই একটু দেখো তো ফর্মুলা দিয়ে করলে কত আসে। তাহলে এই বিন্দুর ভুজ x হবে কত m1 x2, অর্থাৎ এই m1 ইন্টু x2, x2 কত 8, তাহলে 3 ইন্টু 8 m2 x1 যোগ m2 মানে 4 ইন্টু 1 ডিভাইড বাই m1 যোগ m2 মানে হচ্ছে 4 যোগ 3 মানে 7। সো এটা কত আসতেছে সব মিলে 3 8 24 আর 28, 28 কে 7 দিয়ে ভাগ, সো 28/7। এটাকে করলে কাটাকাটি করলে আসবে 4, রাইট? 4 আসবে, x এর মান আসবে 4। 8 কি তো y এর মানটা দেখো তো কত আসে। কিউ কি 8 কমা 2 কত? হ্যাঁ কি এই কিউটা 8 কমা কত লিখছেন? কোনটা কোনটা আমি লিখছিলাম হচ্ছে 8, আচ্ছা ও আচ্ছা ওইটা হচ্ছে 8 কমা, দাঁড়াও একটু দেখি, 8,6 লিখছি তো মনে হয়, ওয়েট 8,6 আচ্ছা তাহলে x এর মান আসলো 4। আচ্ছা y এর মান কত আসে বলো তো? 2 y এর মান 2 আসে, তাহলে x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু আসতেছে 2। তাহলে এটাই হচ্ছে আমার এই 3:2 অনুপাত 4 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, ঠিক আছে? 4,2। সো আমরা একটু অপশনে দেখি এটা কোথায় আসছে। এটা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরই আসছে একাধিকবার। সো 4,2, হ্যাঁ অপশনে আছে, এই যে 4,2 বিন্দু পাওয়া গেছে, ঠিক আছে? সো এরপরের প্রবলেমে যাই। আচ্ছা এইবার ডিইউতে 16-17 কোশ্চেনটা এবার মনে তোমরা পারবা, কারণ অলরেডি আমি একটু আগে একটা প্রবলেম আমরা করলাম যে একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান কত। সো এই প্রবলেমটা আজমাইন আমাকে করে দিবি, কারণ একটু আগে আমরা এরকম একটা প্রবলেম করছি, ঠিক আছে? সো একই সরলরেখা নির্দেশ করতেছে, তাহলে পি এর মান কত হবে? ওই যে একই সরলরেখা নির্দেশ করলে কাজ কি, সবগুলোর অনুপাত সমান হবে। ওইখান থেকে তুই পি এর মানটা বের করে দেখ কত আসে। সো এটাও বলতেছে কি একই সরলরেখা নির্দেশ করে। সো একটা হচ্ছে 2x plus 3y is equal to 4, আর একটা হচ্ছে x cos alpha plus y sin alpha is equal to p। সো একটা কি, একটা হচ্ছে 2x plus 3y is equal to 4, আর একটা হচ্ছে x cos alpha যোগ y sin alpha is equal to p, ঠিক আছে? সো এরা যদি একই সরলরেখা নির্দেশ করে বলছে পি এর মান বের করতে, তার মানে পি এর মান বের করতে হইলে তাহলে cos alpha sin alpha বাদ দিতে হবে। প্রথমে আমরা দেখি প্রথমটার x এর সহগ হচ্ছে 2, পরেরটার x এর সহগ কত cos alpha, তাহলে 2 ডিভাইডেড বাই cos alpha is equal to কি হবে 3 ডিভাইডেড বাই sin alpha is equal to কি হবে 4 ডিভাইডেড বাই p। সো ওইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, 2 ডিভাইডেড বাই cos alpha is equal to 4 বাই p। সুতরাং আমরা কি লিখতে পারি cos alpha is equal to কত 2/4, সো 2/4 আর এটা 2p/4, ঠিক আছে না? cos alpha is equal to 2p/4, তো 2 কাটলে p/2, cos alpha is equal to হচ্ছে p/2, ওকে? আর এবার sin alpha is equal to কি লিখতে পারি 3p/4 is equal to আমরা লিখতে পারি sin alpha, রাইট? আমি আবার এই দুটো অংশকে যদি সমান ধরি তাহলে ওইখান থেকে আমি কি লিখতে পারবো, আমি 4টাকে এই পাশে বজ্রগুণন করলাম, 4 এর পাশে p ওই পাশে sin alpha কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি রাইট হ্যান্ড সাইডে, তাহলে sin alpha is equal to 3p/4। তাহলে একটা কাজ করি, এদের দুইজনকে স্কয়ার করে যোগ করি, স্কয়ার করে যদি যোগ করি তাহলে কি আসবে, সো p/2 স্কয়ার যোগ 3p/4 স্কয়ার আসতেছে, ঠিক তো? আর রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে sin স্কয়ার আলফা যোগ cos স্কয়ার আলফা আসতেছে, তাই না? তো এবার আমাদের পি এর মানটা বের হয়ে যাবে। সো এটা আসতেছে পি স্কয়ার বাই 4, এটা আসতেছে 9p স্কয়ার বাই 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ওকে? তো সবাইকে একটা কাজ করি 16 দিয়ে গুণ দিয়ে দিই, 16 দিয়ে গুণ দিলে কি আসে দেখা যাক। 16 দিয়ে যদি গুণ দেই তাহলে 16 ইনটু পি স্কয়ার বাই 4 প্লাস 9p স্কয়ার ইজ ইকুয়াল টু 16। সো এখানে আসতেছে হচ্ছে 4p স্কয়ার মানে 13p স্কয়ার ইজ ইকুয়াল টু 16, রাইট? সো p স্কয়ার ইজ ইকুয়াল টু কত 16/13। সো p ইজ ইকুয়াল টু কত হবে √16/13। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে প্লাস মাইনাস বসবে, বাট তোমাকে কিন্তু মাইনাস অংশটুকুকে বাদ দিতে হবে। তোমরা কি কেউ বলতে পারো মাইনাস অংশটুকু কেন বাদ দিতে হবে? শুধু প্লাস √16/13 আমাদেরকে কনসিডার করতে হবে, কেন বলতে পারবা? দৈর্ঘ্য মাইনাস সূক্ষ্মকোণ দেখে ভাই। দূরত্ব হুম হুম। প্লাস হয়। এক্স্যাক্টলি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, কারণ পি ছিল আমাদের, তোমরা যদি মনে করো পি ছিল একটা সরলরেখা সমীকরণের মধ্যে, পি ছিল ওই যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, পি ছিল একটা সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে পি যদি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না, এই জন্য বাদ দিতে হবে। কারণ এই জন্য কিন্তু এমসিকিউ তে যদি কোনো কারণে প্লাস মাইনাস দুইটা থাকে তোমাদের কিন্তু কনফিউজ করে দিতে পারে, তোমাদের কিন্তু যে কোনো একটা নিতে হবে। এমসিকিউ গুলো এমনই দিবে যে খুব ক্লোজ, ঠিক না? সেই জন্য
এমসিকিউ পরীক্ষার একটা প্রবলেম কি, এমসিকিউ থেকে বের হওয়ার পর সবাই বলে আমি 90টা অ্যান্সার করছি 120টার মধ্যে, আমি 105টা অ্যান্সার করছি, এভাবে বলবে। যে কোনো জায়গায় পরীক্ষা দিতে সবাই এরকম বের হয়ে বলে। এবার দেখবা যে কি, যে বলছে আমি 65টা অ্যান্সার করছি ও চান্স পাইছে, আর যে 90টা বলছে দেখবা যে ও ওয়েটিং অনেক পিছনে। এটাই হয়, কারণ আসলে কেউ ওই যে ভাষা একটা নলেজের উপর এমসিকিউ গুলা অ্যান্সার করে আসে, সো অনেক ভুলভাল হয় আর কি। সো এটা আমাদের অ্যান্সার কত আসবে? আচ্ছা, এটা আমরা রুট রুট 16 মানে তো হচ্ছে 4, তাই না? তাহলে এটা লাস্টের অপশনটা হবে, দেখো 4 ডিভাইডেড বাই √30। ওকে, 4 ডিভাইডেড বাই √13 হবে আমাদের অ্যান্সার। সো এটা তো আমরা পারলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর 56 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বাট এটাও আমি ওই যে আগের অঙ্কটার মতোই লাস্টে করব। এটা আমি রেখে দিলাম, এটা আমি আবার ব্যাক করব এখানে। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, এইবার ডিউতে 16-17তে আসা আরেকটা কোশ্চেন আমরা দেখি। 57 নম্বরটা দেখো। 57 নম্বরের মধ্যে কি বলছে? 57 নম্বরের মধ্যে বলছে যে কি x, y, 2, 2 এবং 3, 3 বিন্দু তিনটে একই সরলরেখাকে নির্দেশ করলে সরলরেখার সমীকরণটা কত? সো তোমরা তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানোই, তাহলে 2, 2 আর 3, 3 এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে ফেলো। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে ফেলো, ঠিক আছে? এরপরে দেখো তো নিচের কোন অপশনটা আসে, সবাই এটা করো, করে আমাকে জানো যে কোনটা আসে। তো 2, 2 আর 3, 3 এই বিন্দু তিনটা একই সরলরেখার উপর অবস্থিত হইলে তার মানে কি, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে ফেললেই তো অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করো। কেউ পারছো? পারলে আমাকে বললো সরলরেখা কত আসছে। x minus y equal to 0. আচ্ছা, x minus y equal to 0 মানে হচ্ছে 2 নম্বর সমীকরণটা। এখন বাকিটা দেখো তো তোমাদেরও কি সেম আসছে কিনা, x minus y equal to 0 আসছে কিনা। সবাই একটু দেখো তোমাদের সেম আসছে কিনা, তারপর আমরা পরেরটায় যাই। বাকিরা বের করতে পারছো? সবার হইছে? স্যার 2, 2 আর 3, 3 এর সমীকরণ বের করব, মানে এরপরে আর হ্যাঁ, কিছু এই দুই করতে হবে? বিন্দুগামী না, আর কিছু করার দরকার। এরপরে বেসিক্যালি করা লাগতো কি, এক্স আর ওয়াই কে রিপ্লেস করে দিতে হতো, বাট এক্স আর ওয়াই কে যেহেতু এক্স ওয়াই ওই একই বিন্দুর উপরে একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এক্স আর ওয়াই রিপ্লেস করা তো আসলে কিছুই না, কারণ তোমার সমীকরণ তো এক্স আর ওয়াই এর মাধ্যমেই আসে, এই জন্য আর কোনো সমস্যা নেই, ওইটাই অ্যান্সার হয়ে যাবে। সেম আসছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। জি স্যার। ওকে, না, আমার সো x plus x plus y y is equal to minus 4 equal to 0 আসছে। x plus y minus 4 is equal to 0, তাহলে x plus y minus 4 তো অপশনের মধ্যেই নেই, তাহলে হয়তো বা এটা তোমার ভুলে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, সো এটা মনে হয় তোমরা পারবা, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা হয়তো বা পারবা, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলো, আমি তো করাই দিচ্ছি। তো আমরা পরের প্রবলেমে যাই, পরের প্রবলেমটা একটু দেখি। হ্যাঁ, পরের প্রবলেমটা নুহিন একটু বলবা এটা কিভাবে করা যায়। এখানে 4x plus 3y is equal to 12 একটা সরলরেখা বলছে অক্ষদ্বয় দ্বারা এর ছেদিতাংশ দৈর্ঘ্য কত। সো এইখানে স্টুডেন্টরা একটু সমস্যা করে, সো আমি একটু এটাকে আগে ডিসকাস করি, দেখো এটা তোমরা বুঝতে পারো কিনা। 4x plus 3y is equal to 12, ঠিক আছে? আমার সরলরেখার সমীকরণটা কি বলছে, 4x plus 3y is equal to 12, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। বলছে যে এই সরলরেখার অক্ষদ্বয় দ্বারা ছেদিতাংশ কত। সো এই হচ্ছে x অক্ষ, এই হচ্ছে y অক্ষ। ধরে নিলাম সরলরেখাটা এভাবে গেছে, ওকে? তো এটা ধরো আমাদের এই হচ্ছে আমাদের কি 4x plus 3y is equal to 12 এই সরলরেখাটা। এখন বলো তো এই সরলরেখার x অক্ষের ছেদিতাংশ কোনটা? এই সরলরেখার x অক্ষের ছেদিতাংশ কে না পারে, এটা হচ্ছে x অক্ষ দ্বারা এই সরলরেখা কোন অংশটুকু ছেদ করতে, এটা হচ্ছে x অক্ষের ছেদিতাংশ। এই পরিমাণ অংশটুকু হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। বাট কোশ্চেনে কি বলছে,
কোশ্চেনে বলছে অক্ষদ্বয় দ্বারা ছেদিতাংশ, মানে দুইটা অক্ষের মাঝখানের অংশটুকু চাইছে, দুইটা অক্ষ দ্বারা ছেদিতাংশ। তাহলে এটা তো এক্স অক্ষ না ওয়াই অক্ষ, তার মানে এটা ঠিক কোন অংশটুকু বের করতে বলছে? এই যে দেখো, এই অংশ থেকে এই অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, ছেদিতাংশের দৈর্ঘ্য। এবার বুঝতে পারছো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী যে ছেদিতাংশটা আছে এই অংশের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। সো আমি যদি এক্স অক্ষকে ছেদ করছে যেই বিন্দুতে, ওই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। এক্স অক্ষের উপর তো আসলে ওয়াই এর মান 0 হয়, তো ওয়াই 0 হবে, কোটি 0 হবে, জাস্ট এক্স এর ভুজটা বের করতে হবে। আর এই বিন্দুর ভুজ 0 হবে, তো ওয়াই অক্ষের উপর যেহেতু অবস্থিত, তাহলে কোটিটা জাস্ট বের করব। আমি যদি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমি এই অক্ষদ্বয় দ্বারা এই সরলরেখা ছেদিতাংশের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো, রাইট? সো এই দুইটা বের করার উপায়টা কি? উপায় হচ্ছে ঠিক আছে, উপায়টা কি? উপায়টা হচ্ছে আমরা একটা কাজ করি, এটাকে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নেই। তাহলে সবাইকে কি 12 দিয়ে ভাগ করি ইজ ইকুয়াল টু 1। সো 3y ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো সবাইকে আমরা ওই ফরম্যাটে নিলাম, রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসছি। এবার যদি কাটাকাটি করে কত আসবে? x ডিভাইডেড বাই 3 আর y ডিভাইডেড অ্যান্সার বাই কি 5? 4। অ্যান্সার 5 আসবে, বুঝে যাচ্ছে, দৈর্ঘ্য 5 আসবে। তাহলে x এর নিচে হচ্ছে 3 আছে, তার মানে x অক্ষে ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 3। তাহলে এই বিন্দুর ভুজ কত হবে? ভুজ হবে 3, রাইট? আর y অক্ষে ছেদিতাংশের দৈর্ঘ্য কত আসছে? 4 আসছে। তাহলে এই বিন্দুর কোটি কত হবে? এই y অক্ষের উপর যে বিন্দুটা, এর কোটি হবে 4। তাহলে এইবার 0,4 আর 3,0 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। √x2 - x1 অর্থাৎ 3 - 0 হোল স্কয়ার যোগ y2 - y1 অর্থাৎ 0 - 4 হোল স্কয়ার। সো এটা করে দেখো, এটা হচ্ছে √25 আসবে। √25 মানে হচ্ছে 5। তাহলে তোমার অ্যানসার কত আসলো? এই ছেদিতাংশের দৈর্ঘ্য, অক্ষদ্বয় দ্বারা ছেদিতাংশের দৈর্ঘ্য আসলো 5 একক। ওকে, সো এই যে দেখো, অপশনের প্রথমটাই আসছে 5 একক। একটা মজার ব্যাপার খেয়াল করছো, আমি এই 16-17 ডিউর যতগুলো কোশ্চেন এখন পর্যন্ত সলভ করলাম, মেজরিটি কোশ্চেনে কিন্তু এ নম্বরটা অ্যান্সার ছিল। তো কোনো সময় যদি তোমরা পরীক্ষার হলে না পারো, সব এ দিয়ে দিও, তাহলে 50% কারেক্ট হইলে তো চান্স হয়ে যাবে। তো যাই হোক, আসো, মজা করলাম, এটা করো না। তো এরপরে কোশ্চেনে কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছেন y is equal to 3x plus 7 আর 3y minus x is equal to 8। এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? সো তোমরা জানো দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করে? সো কারো কি ফর্মুলাটা মনে আছে? এই ফর্মুলাটা বলো তো, ঢালের মাধ্যমে কিভাবে বের করে? কারো মনে নাই? tan inverse m1 minus m2 by 1 plus m1 into m2. হ্যাঁ, সূক্ষ্মকোণ করতে হইলে শুধু প্লাস অংশ নিয়ে কাজ করবো, আর স্থূলকোণ করতে হলে মাইনাসটা নিব, টেন থিটার আগে মাইনাসটা নিব। তো আমরা সেটাই করি, আগে সরলরেখা দুইটা লিখতে হবে। y is equal to 3x plus 7। সো আমার একটা সরলরেখা দেওয়া হয়েছে y is equal to 3x plus 7। আরেকটা সরলরেখা কত? আরেকটা সরলরেখা দেওয়া হয়েছে 3y minus x is equal to 8। আমার আর কিছু লাগবে না, ঠিক আছে? আবার তাদের মাঝখানে অ্যাঙ্গেল কর। আচ্ছা, প্রথমে বলো, আসবেন বলতো y is equal to 3x plus 7, এই সরলরেখার ঢাল কত? এমন কত আসবে? ভাইয়া m এর মান আসবে হচ্ছে 1 -1 3 না 1/3 না না 3 না, শুধু 3। y is equal to কোনটা? 3x নিচেরটা না উপরেরটা? না, উপরেরটা। ও তাইলে 3। তাইলে 3 এক্স্যাক্টলি। কি রে, ও সো এটা হচ্ছে 3, m1 হচ্ছে 3। আর পরেরটার মধ্যে আমি যদি করি, এটা আসবে 3y is equal to x plus 8, তার মানে y is equal to আসবে হচ্ছে 1/3 into x plus 8। তার মানে পরের সমীকরণের ঢাল হচ্ছে বা m2 হচ্ছে কত? 1/3। সুতরাং তাদের মধ্যবর্তী কোণ কত হবে? আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু, সূক্ষ্মকোণ বের করার সময় অলওয়েজ পজিটিভ অংশ নিয়ে কাজ করবা, মানে tan থিটা এমন ভাবে তুমি ঢালগুলোকে বিয়োগ দিবা যাতে tan থিটার মানটা পজিটিভ থাকে, প্লাসটা নিয়ে কাজ করবা শুধু। তো প্লাস m1 minus m2 অর্থাৎ 3 minus 1/3, 1 plus m1 into 1 plus 3 into 1/3। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো কত আসবে দেখি তো, tan থিটা ইজ ইকুয়াল টু কত আসে? 3 থেকে 1/3 বিয়োগ গেলে কত? 9 minus 1 মানে 8/3, 8/3 আছে উপরে। আর এটা কত আসবে? এটা হচ্ছে 2। সো কাটাকাটি করলে কত আসবে? tan থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো এটা কত আসবে? 8 ডিভাইডেড বাই 3 ইনটু 2, আমাদের কাটাকাটি করলে 4, তাহলে 4/3, রাইট? তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স 4/3। সো এবার আমরা অপশনে মিলাবো যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3 আছে কিনা। দেখো 3 নম্বর অপশনটা কিন্তু থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। ওকে, সো এই গেল আমাদের সূক্ষ্মকোণের মানটা আমরা বের করে ফেললাম। আচ্ছা,
সো ডিউতে 15-16 একটা কোশ্চেন আসছে, এটা একটু দেখো তো। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 3,150 ডিগ্রি হয় তখন তার কার্তেশীয় স্থানাঙ্ক কোনটি? এটা কি সবাই বের করে দেখাও তো। কারণ এখানে কিন্তু থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, ঠিক আছে? তাহলে ওই হিসেবে কিন্তু পোলারের সাপেক্ষে ম্যাথ গুলো, আচ্ছা এটা তো অবশ্য প্রবলেম হবে না, এক্স আর ওয়াই ডিরেক্ট মান দিলেই আসবে। আচ্ছা হ্যাঁ, এটা 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 একটু করো, কত আসে দেখো। কয় নাম্বার ভাইয়া? এটা হচ্ছে 60 নম্বরটা দেখো, 60 নম্বর কোশ্চেনটা দেখো, 60। পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? ভাইয়া গ। এটা বলতেছো তুমি হচ্ছে গ, রাইট? সো এটা বলতেছো গ, তো বাকিরা কি বলে দেখি। জি ভাই আমারও গস। স্যার গ আসছে। ওকে, তাহলে হয়ে গেল। তো এবার পরের কোশ্চেনটা দেখো, ডিউতে আসছে, এটা খুব ইন্টারেস্টিং। একটা সরল রেখা দেওয়া হয়েছে, বলছে তার লম্ব রেখার টেনজেন্ট কত। আচ্ছা টেনজেন্ট মানে কি? লম্ব রেখার ঢাল না, তার লম্ব রেখার ঢাল কত? সো আমরা কিন্তু চাইলে এটা খুব সহজেই কনসেপ্ট দিয়ে বের করতে পারবো। বলতো এই রেখার ঢাল কত বলতো? এটা হচ্ছে কত? -5x + 9, -5। তাহলে বলো তার লম্ব রেখার ঢাল কত হওয়া উচিত? 1/5। এক্স্যাক্টলি 1/5। কারণ আমরা জানি যে দুইটা সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তখন তারা কি হয়? তারা পরস্পর লম্ব রেখা হয় বা লম্ব হয়। হ্যাঁ, তো আমরা এই ম্যাথটা একটু করি, এটা বুঝতেই পারতেছো এটা কত সহজ। তো প্রথম সরলরেখার ঢাল হচ্ছে -5, রাইট? সরি কি হইলো কলম, হ্যাঁ। তো -5, তাহলে পরেরটা ঢাল ধরো আমরা জানি না, আমি m ধরলাম। তাহলে তাদের গুণফল কি হইতে হবে? গুণফল হইতে হবে -1। দুইটা সরলরেখার ঢালের গুণফল -1 হইলে তারা হচ্ছে লম্ব রেখা হয়। তাহলে বলতো m = কত আসবে? 1/5 না? এই যে মাইনাস মাইনাস কেটে দাও, 5 ওই পাশে নিলে 1/5। তাহলে বুঝাই যাচ্ছে ওই সরলরেখার ঢাল হবে 1/5। তাহলে অ্যান্সার 1/5 আছে না? এই যে গ নম্বর, তাহলে গ নম্বর হবে আমার অ্যান্সার। ওকে, সো মোটামুটি মানে বুঝতে পারতেছো যে এমসিকিউ গুলো কিভাবে আসলে ডিল করবা এমসিকিউ গুলো নিয়ে। তো একটু কনসেপ্ট, জাস্ট তোমাদের যদি বেসিক কনসেপ্টটুকু থাকে এমসিকিউ গুলো তুমি ইজিলি পারবে, ঠিক আছে? আর কিছু কিছু এমসিকিউর ক্ষেত্রে হয়তো একটু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে, এক্সট্রা ক্যালকুলেশন করা লাগে। আচ্ছা এখানে আরেকটা বলছে যে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এটা একটু তোমরা করে আমাকে অ্যান্সারটা বলো তো, কত আসে তোমাদের? 6, 8 দেখতে পারতেছো তো আশা করি। 6,8, 5, 4,0, তারপরে কত? আর একটা হচ্ছে 0,0। এই তিনটা বিন্দু শীর্ষবিন্দু তো দেওয়াই আছে একটা ত্রিভুজের। তো জাস্ট ক্ষেত্রফলটা বের করবা, ওই যে হাফ ইনটু x1 x2 x3 আবার x1 y1 y2 y3 আবার y1। তো এভাবে করলে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবে। তো 62 এর অ্যানসারটা বললো 16 আসে। 16 আছে। তো বাকিদেরও কি 16 আসে? হ্যাঁ 16। জি ভাইয়া। ওকে, সো আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা এটা তোমরা করো, এটা আমি করবো না। যেই বিন্দু দেখো, ওই যে একটু আগে যেটা করলাম আর কি 3:4 অনুপাত, ওইটার মতো। তো এখানে কি বলছে? এখানে হচ্ছে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তার স্থানাঙ্ক বের করতে বলছে। তো স্থানাঙ্কটা বলো তো কত আসে? একটা বিন্দু হচ্ছে 1,4 আর একটা বিন্দু হচ্ছে 9,-12। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কোন বিন্দুটা কত 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করতে? m1 হচ্ছে 3, m2 হচ্ছে 5, আর x1 হচ্ছে 1, x2 আর y1 হচ্ছে 4, আর x2 হচ্ছে 9, আর y2 কত? -12। সবকিছু দেওয়া আছে। এখন তুমি কি করবা? ওই অন্তর্বিভক্তকারী বিন্দুটা বের করবা। একটু করো, দ্রুত করো, দেখো তাদের স্থানাঙ্ক কত আসে। স্যার 4 - 2। ওয়েট একটু দেখি। 4 - 2 যাদের আসছে তাদের অ্যান্সার হইছে। 4 - 2 হবে এটার অ্যান্সার। 4 - 2। 4 - 2, হ্যাঁ। আচ্ছা পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা আমি করে দিচ্ছি, সমস্যা নাই।
এটাও পারবা আশা করি। এটা বলছে কি ওই যে আমরা ওই সমবিন্দু হওয়ার শর্ত পড়ছিলাম, মনে আছে কিনা? ওই সমবিন্দু হওয়ার শর্ত দিয়ে এটা চাইলে করা যাবে। এখানে 3টা সরলরেখার কথা বলা হয়েছে, বলছে এই 3টা সরলরেখা সমবিন্দু। যদি 3টা সরলরেখাই সমবিন্দু হয় তাহলে কি বলছে, তাহলে এ আর বি এর সম্পর্কটা বের করতে বলছে। ঠিক আছে, এটা মানে আমরা সৃজনশীলে করছিলাম। সরলরেখা 3টাকে লিখি, তারপরে প্রবলেমে আসি। তো সরলরেখা 3টা কি? একটা হচ্ছে একটা কই 3x, হ্যাঁ 3x + 5y = 2, এটা হচ্ছে একটা সরলরেখা। আর একটা হচ্ছে 2x + 3y = 0, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, এরপরে আরেকটা কোনটা, এরপরে হলো ax + by = -1, আরেকটা হলো ax + by = -1। ওকে, আচ্ছা এদেরকে সবাইকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে করলেই ভালো, কারণ ওই ফর্মুলার মধ্যে এরকমই ছিল, যদিও প্রবলেম হবে না। তো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কত আসবে? এটা হবে -2, এটা তো 0ই আছে, পরেরটা হয়ে যাবে কি -1 হয়ে যাবে +1, সো +1 = 0। সো এই বলতেছে এবার এই 3টা সরলরেখা সমবিন্দু, সমবিন্দু হলে এ আর বি এর সম্পর্ক বের করতে বলছে। তো আমি একটা নির্ণায়ক বানাবো, যে নির্ণায়কের প্রথম কলাম বরাবর থাকবে x এর সহগগুলো। প্রথম কলাম কারা থাকবে? 3, 2 আর a। দ্বিতীয় কলাম বরাবর কারা থাকবে? 5, 3 আর হচ্ছে b। তৃতীয় কলাম বরাবর কারা থাকবে? -2, 0 আর হচ্ছে 1। সো এই নির্ণায়কটা = 0 হবে যদি তারা সমবিন্দু হয়। সমবিন্দু হলে কি হয়, ওই 3টা সরলরেখার x এর সহগ, y এর সহগ আর ধ্রুবপদ তাদের কে কলাম ধরে যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কের মান হবে 0। সো এবার এই নির্ণায়কটা ক্যালকুলেট করলে তুমি a আর b এর সম্পর্কটা পেয়ে যাবে। সো সবাই একটু নির্ণায়কটা ক্যালকুলেট করো এবং বলো a আর b এর মান কত আসে। সবাই একটু যেহেতু এই জিনিসটা আসে কিনা 6a - 4b = 1, এই জিনিসটা আসলে কারেক্ট হবে অ্যান্সার। ঠিক আছে, নির্ণায়কটা একটু সলভ করো, নির্ণায়কটা করলেই দেখো এই জিনিসটা আনতে পারো কিনা, 6a - 4b = 1। ঠিক আছে, স্যার আসছে। এটা আসছে। ওকে, তো বাকিদেরও আশা করি চলে আসছে। জি ভাই আসছে। ওকে, ভেরি গুড। সো আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে কি বলছে, এটা হচ্ছে আচ্ছা পরের প্রবলেমটা একটু করো, কারণ এটা বহিস্থভাবে বিভক্ত, আমরা এখন এই টাইপের কোনো প্রবলেম করিনি। দুইটা বিন্দু দিয়েছে, একটা হচ্ছে 3, -1 আর একটা কোনটা 5, 2। বলছে এই দুইটা বিন্দুকে সরলরেখা এই দুইটা বিন্দুকে সংযোগ সরলরেখা 3:4 অনুপাতে বহির্বিভক্ত করছে। তো বহির্বিভক্তে ফর্মুলা বসাবা, জাস্ট মাঝখানে মাইনাস বসাবা, m1 * x2 - m2 * x1 / m1 + m2। ঠিক আছে, জাস্ট উপরে মাইনাস বসবে একটা, বাকি সব তো সেমই থাকে, তাই না? স্যার নিচে সরি, m1 - m2, উপরে নিচে দুই জায়গায় নিচেও মাইনাস মাইনাস, নিচেও মাইনাস। হ্যাঁ, উপরে নিচে দুই জায়গায় মাইনাস, নিচেও m1 - m2 হয়। সরি আমি একটু ভুল বলছি, নিচেও m1 - m2 হবে। হ্যাঁ ঠিক আছে, তো এটা করলে দেখো তো কত আসে অ্যান্সার। এখানে অপশন কোনটা কোনটা আছে? অপশন আর এমসিকিউর মধ্যে যে সবসময় যে অপশন থাকবে এমন কোনো কথা নাই, তো অপশন নাও থাকতে পারে, তখন অ্যান্সার হবে কোনোটিই নয়। ঠিক আছে, তো এবং এই প্রবলেমের ক্ষেত্রে অ্যান্সার হবে কোনোটিই নয়। তো কিন্তু তোমরা একটু শেয়ার করবা যে তোমাদের কত জি আসছে, ভাই মিলছে, মানে কোনোটি নয়। বহির্বিভক্তকারী বিন্দু কত আসছে বলো তো? সরি, ওই এই বহির্বিভক্তকারী বিন্দুটা কত আসছে? 3 / -1 মানে -3। -3, -10 আসার কথা না? -3, -10 আসার কথা। যাই হোক, এটা ইয়া হবে না আর কি, অ্যান্সার হবে না আর কি, কোনোটিই নয় হবে। হ্যাঁ, -3, -10 আসার কথা। তো এটা দেখো তো কারো কি -3, -10 আসছে জি কিনা? ভাই এটা আসছে। -3, এক্স্যাক্টলি ওইটাই আসবে। হ্যাঁ, হ্যাঁ ভাই এটা আসছে। ফর্মুলা দিয়ে করলে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা কি বলছে, x + y = 3 এবং এটাও ডিউতে আছে 13-14-তে, এবং y - x = 1 এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা। তো এই টাইপের একটা প্রবলেম আমরা করছিলাম, যেটা ছিল y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? y = b। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b। তোমাদের কাজ হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বের করা। ছেদবিন্দু বের করার জন্য আমি বজ্রগুণন পদ্ধতি শিখেছি, তোমরা চাইলে প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতি করতে পারো। ছেদবিন্দু বের করে ফেলবা, বের করে y = b, ওই যে ছেদবিন্দুর y এর যে মানটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। এরপর তোমরা বলো তো y এর মান কত, ওই অ্যান্সার কোনটা হবে এর মধ্যে। তো একটা জিনিস দেখো, এখানে x = 1 আর x + 3 = 0, এই দুইটা অপশন কিন্তু প্রথমেই বাদ। এই দুইটা অপশন কিন্তু আমাদের অ্যান্সার হবে না, আমি বুঝতেই পারতেছি। কারণ কি x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণে x এর কোনো ভ্যালুই থাকে না।
এটা হয় y ইকুয়াল টু b আকৃতি, তার মানে এই গ আর গ অপশন বাদ। তাহলে এবার ক আর খ এর মধ্যে কোনটা হবে সেটা হচ্ছে জাস্ট আমাকে টেস্ট করতে হবে। সো এটার জন্য কি করবা, এখন ম্যাথটা করবা যে ওই ছেদবিন্দুটা বের করবা। ছেদবিন্দু বের করলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে। ছেদবিন্দু বের করে আমাকে জানাও যে তোমাদের y equal to অ্যানসার 2 কোনটা হবে। আসবে। y ইকুয়াল টু 2 আমি একটু দেখতে হবে, ধরো ঠিক আছে, অ্যানসার হচ্ছে y ইকুয়াল টু 2 হবে, y ইকুয়াল টু 2 হবে। ওকে, সো এমসিকিউ সলভ করা কিন্তু খুব ভালো একটা জিনিস। এমসিকিউ সলভ করলে হয় কি, মানে অনেক দ্রুত পুরা ফুল সিলেবাসের একটা বারবার রিভিউ হয় আর কি, বিভিন্ন টাইপের প্রবলেম গুলো আছে। সো মোটামুটি সৃজনশীল খুব ভালো কাজে দেয়, সৃজনশীল বেসিক গুলো খুব ক্লিয়ার হয়। ঠিক আছে, আমি চিন্তা করতেছি এরপর থেকে এভাবে প্রতি ইয়াতে এমসিকিউ একটা সলভ করা ক্লাস নিতে হবে, নিলে একটু বেটার হবে তোমাদের জন্য। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখি কি বলছে এখানে, যে অত সরলরেখার উপর লম্ব এবং 2,3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। আচ্ছা, এটা মনে হয় আর করার কোনো দরকার নেই, কারণ এটা আমরা জানি যে একটা সরলরেখা লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করে। জাস্ট কি হবে, এটা 5x - 7 আছে, তো এটা হবে 7x + 5y। 7x + 5y ইজ ইকুয়াল টু কি হবে, আমি ডাইরেক্ট লিখে ফেলি। এটা হচ্ছে 5x 5 সরি কি আসতেছে, আরে তো সরলরেখা সমীকরণ ছিল 5x - 7y = 15। সো এটার লম্ব রেখা সমীকরণ ভাই 7 যাবে 5 এর কাছে, 5 যাবে 7 এর কাছে, মাঝখানে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে 7x + 5y = আবারও 7x + 5y লিখবো, বাট x এর জায়গায় অন্য কিছু বসাবো আর y এর জায়গায় অন্য কিছু বসাবো। কোনটা বসাবো, যে বিন্দুটার কথা বলা থাকবে। এখানে কোন বিন্দুর কথা বলা আছে, এখানে হচ্ছে 2, - 3 বিন্দুগামী বলছে। বলছে এই সরলরেখার সাথে লম্বভাবে আছে এবং 2, - 3 বিন্দুগামী। সো x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় -3 বসাও। অ্যানসার কত আসবে, 7x + 5y = 14, আর এটা আসবে হচ্ছে -15। তো আলটিমেটলি আসবে 7x + 5y + 1 = 0। তো আমরা একটু দেখি 7x + 5y + 1 = 0 আসছে কিনা। হ্যাঁ, ঘ নম্বর অপশনটা দেখো, 7x + 5y + 1 = 0। সো এটা হচ্ছে ঘ নম্বরের সাথে আমাদের ম্যাচ করছে। ঠিক আছে, আমরা 10 মিনিট পড়বো, 10 মিনিট পড়ার পর আমাকে একটু মনে করাই দিব, ওই যে দুইটা প্রবলেম রেখে আসছে, ওই দুইটা প্রবলেম করবো। ঠিক আছে, তারপর আমাদের শেষ। মোটামুটি একটা রিভিউ দেওয়ার দরকার ছিল, বাকি এমসিকিউ সবগুলো করাই দেওয়া সম্ভব না, তোমরা নিজ দায়িত্বে করে নিতে পারবে। তো এরপরে প্রবলেমে কি বলছে, এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কিভাবে বের করবো, ওই যে আগের ফর্মুলা দিয়ে করবা, হাফ ইনটু এ, ওই যে নির্ণয় দিয়ে করতে পারো, অথবা ওই যে যেভাবে শিখেছি আর কি, এ বি সি x1 x2 x3 আবার x1, এভাবে বসে ক্ষেত্রফল বের করে দেখবা নিচের কোনটা আসে। এটাও একটু করো, কত আসে দেখো। আর মোটামুটি আমাদের ঘুরে ফিরে একই টাইপের অঙ্ক বারবার আসবে, তো আমরা যেগুলা পারি এগুলো করে ফেলি, তাহলে পরীক্ষার জন্য তোমাদের এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে। আমি কিন্তু এখন বোর্ডের গুলো সলভ করাচ্ছি না, বোর্ডের গুলো আরো সহজ হয়, আরো অনেক বেশি সহজ হয়, এগুলো হচ্ছে ইজি। আমাদের সিলেবাসটা শেষ হইলে তারপরে ইনশাল্লাহ বোর্ডের গুলো ইনশাল্লাহ অনেক করানো যাবে। সো এটা দেখো অপশন কোনটা আসে, Three ABC. 3ABC, ওয়েট, 3ABC হলে ভুল হয়েছে, অ্যান্সার হবে হাফ ইন্টু a - b * b - c * c - a, অর্থাৎ 3 নম্বরটা, গ নম্বর হবে অ্যান্সার। 3ABC হলে ভুল হয়েছে, করলে হয়তো মিলবে। তো দেখো কি আসে,
তো কেউ আনতে পারছো হাফ ইন্টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস ইন্টু সি মাইনাস এ, এটা কারো আসছে? না আসলে এটা আপাতত স্কিপ করতেছি, কারণ এটা তোমরা চেষ্টা করলে মিলাইতে পারবা। এটা তো কঠিন কনসেপ্ট তো জানাই আছে, ঠিক আছে, অথবা একটু ইয়া হয়ে গেছে এমসিকিউ হিসেবে একটু বড় হয়ে গেছে প্রবলেমটা। আচ্ছা আমরা পরের প্রবলেমে আসি, 69 নম্বরটা দেখো। সো 69 নম্বরটা 2x minus 3y plus 6 এটার সাথে লম্ব এবং 1 minus 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। সো একটু ঝটপট বলো তো এটা কত হবে, নিচের কোন অপশনটা হবে? নুহিন বলো এটা কোনটা হবে? 2x minus 3y plus 6 is equal to 0 এই রেখার লম্ব এবং 1, minus 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা হবে? যারা আজকের ক্লাসটা বুঝতেছো তারা এই পরীক্ষায় এমসিকিউ গুলো ফুল মার্কস পাবে, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমি ঘুরে ফিরে অ্যাডমিশনের যে প্রবলেমগুলো দিই এগুলো এখান থেকেই দিই, এরকম কোনো না কোনো প্রবলেমই দেওয়া হয়, ঠিক আছে? তো সবগুলাই কমন পাবা, কম বেশি, কমন না হলে টাইপ সেম থাকবে। গ নাম্বার ক ক গ গ আচ্ছা না গ নম্বর ভাইয়া হতে পারে, একটু দেখি দাঁড়াও। আসি 69 ধরো, 69 হচ্ছে ওয়েট 69 তো ক আসে, ক 69 ক আসার কথা। আমার ঠিক আছে। প্লাস মাইনাসে ভুল হয়েছে। প্লাস মাইনাসে ভুল হয়েছে, মানে মেইন কিন্তু জিনিস কিন্তু সেম। দেখো 3x + 2y ওটাও 3x + 2y, হয়তো তুমি প্লাস মাইনাস একটু ভুল করছো। আচ্ছা এরপরের প্রবলেমে দেখো, এরপরের প্রবলেমটা বুয়েটে আসছে 13-14 রিটেনে আসছিল প্রবাবলি, 13-14 তো তার এমসিকিউ বন্ধ করে দরকার তখন, সেটা রিটেনে ছিল মনে হয়, এটা এমসিকিউ হিসেবে দিয়েছে। এর মান কত হলে 3x প্লাস অথবা এমসিকিউ তো থাকতে পারে আমি জানি না, 3x + 2y - 5 = 0 এবং এই তিনটা সরলরেখা ত্রয় সমবিন্দু হবে। আচ্ছা ওই যে যেটা পড়ছিলাম তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কি? নির্ণয় একটা 0 হবে। তো কোন নির্ণয় একটা? x এর সহগগুলার কে নিয়ে প্রথম কলাম, y এর সহগগুলাকে নিয়ে দ্বিতীয় কলাম আর ধ্রুবপদ নিয়ে তৃতীয় কলাম, এই নিয়ে যে নির্ণয় একটা, এই নির্ণয় একটা = 0 ধরবা, সেখান থেকে তোমার a এর মানটা বের হয়ে যাওয়ার কথা। তো চলো একটু দেখি এই প্রবলেমটা আমি একটু করার চেষ্টা করি। আমি তো কোশ্চেনই তুলি দিই। কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে একটা সরলরেখা দিচ্ছে কত 3x + 2y - 5 = 0, আরেকটা সরলরেখা দিচ্ছে ax + 4y - 9 = 0, আরেকটা সরলরেখা দিল কত x + 2y - 7 = 0। আচ্ছা এখন এই তিনটা সরলরেখাকে নিয়ে যে নির্ণয় একটা করব, সেই নির্ণয়টা কি হবে? 3a আর হচ্ছে 1, আর y এর সহগগুলোকে নিয়ে করলে হবে 2, 4 আর হচ্ছে 2, আর ধ্রুবপদগুলোকে নিয়ে করলে হবে -5 -9 -7। তাহলে এই নির্ণয় একটা যদি তুমি 0 ধরো, তাহলে এইবার বলো তো a এর মান কত আসে? যে কোনো একটা কলাম বা সারি বরাবর বিস্তার করো, দেখো a এর মান কত আসে। এটা মনে তোমরা পারবা, এটা একটু দেখো a এর মান কত আসে। এর মান 7 আসার কথা, 7। দেখো তো 7 আসে কিনা। জি ভাইয়া 7 আসছে। ওকে আরো 2-1 মিনিট ওয়েট করি, অন্যদের শেষ হোক। 7 মনে আসবে, এটা সহজে আসবে, এটা বুয়েটে আসছিল। তো মোটামুটি কারো যদি বেসিক ক্লিয়ার থাকে একটা চ্যাপ্টার যখন আমি করাই, সো আমি তো চেষ্টা করি বেসিক আলোচনাগুলো করে আসতে, ঠিক আছে? তো ওই আলোচনাগুলো যারা ঠিকভাবে নোট করছো বা ঠিকভাবে বুঝতে পারছো, আত্মস্থ করতে পারছো, তারা আসলে দেখবা অ্যাডমিশনের প্রবলেম কেন, বোর্ড প্রবলেম, অ্যাডমিশন যে কোনো একটা তুমি পারবা। একটা চ্যাপ্টারে তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার মানে হচ্ছে ওই চ্যাপ্টার রিলেটেড যে কোনো প্রবলেম দিলে তুমি ব্রেইন স্টর্মিং করে কিছু না কিছু বের করতে পারবা। হয়তোবা প্র্যাকটিস করলে অ্যাকুরেসি ভালো হবে, বাট অবশ্যই তুমি পারবা, ঠিক আছে? কনফিডেন্স ভালো থাকবে। এবার আসো পরের প্রবলেমে যাই। পরেরটা মানে বুয়েটের একটা প্রবলেম, কি বলছে দেখি। এখানে বলছে যে সরি আমি নিচে ছিলাম, হ্যাঁ এখানে 71 নম্বর প্রবলেমটা দেখো, -1, 3 আর হলো 4, -2 এই দুটা বিন্দুগামী সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আমরা কিন্তু অলরেডি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা বের করছি, বাট ওই প্রবলেমের সাথে এই প্রবলেমের পার্থক্য হচ্ছে ওইখানে আমাদের সরলরেখাটা দেওয়া ছিল, বলছে এই সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বের করো।
তখন আমরা যেটা করছি এক্স অক্ষের ছেদিতাংশ বের করলাম, a, 0 বিন্দুটা বের করছি, আর 0, b ওই বিন্দুর b এর মানটা বের করছি, করার পর তাদেরকে মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলতে 5 একক আসছিল, তোমাদের মনে আছে। বাট এইখানে এই বুয়েটের প্রবলেমটাতে হয়েছে কি, এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া দিয়েছে, আগে এই দুইটা বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ বের করতে হবে, তারপর ওই সরলরেখা সমীকরণকে x/a + y/b = 1 এই আকৃতিতে নিতে হবে, তাহলে x অক্ষের ছেদিতাংশ আর y অক্ষের ছেদিতাংশ পেয়ে যাবা, তখন গিয়ে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য তুমি বের করতে পারবা √(x2 - x1) হোল স্কয়ার যোগ y2 - y1 হোল স্কয়ার, দূরত্বের সূত্রটা দিয়ে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে, এটা এটা তোমরা একটু করো, তোমরা আমাকে জাস্ট প্রথম অংশটুকু করে বলো যে এটা কোন -1,3 আর হচ্ছে 4,-2 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমাদের কি আসছে, এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কত আসলো তোমাদের, তো সেটা আগে বের করে জানো। সো আর এটার পর আর দুইটা প্রবলেম করব, তারপর আমাদের ক্লাস শেষ। ওকে, x plus y minus 2 equal to 0. একসাথে দুইজন বলছো, আমি বুঝিনি, একজন বল। x plus y minus 2 equal to 0. আচ্ছা, সো x plus y is equal to x plus y minus 2 is equal to 0 মানে x plus y is equal to 2, তাহলে x divided by 2 plus y divided by 2 is equal to 1, তার মানে সরলরেখাটা বেসিক্যালি x অক্ষকে দুই বিন্দুতে আর y অক্ষকে x অক্ষকে 2,0 আর y অক্ষকে কোন, তাহলে x অক্ষের ছেদিতাংশ 2, y অক্ষের ছেদিতাংশ 2, তাহলে y অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করছে, 0,2 বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে তাদের মধ্যবর্তী দূরত্বটা সেটা কত হবে, √2 - 0 হোল স্কয়ার যোগ 0 - 2 হোল স্কয়ার, তাহলে আসতেছে কত, আসতেছে √4 যোগ 4 মানে হচ্ছে √8, আর √8 এর মান হচ্ছে 2√2, তো অ্যানসার হবে 2√2। ওকে, দেখো বুয়েটের প্রবলেমে কিন্তু একটা অ্যানসার আছে লাস্টের দিকে, লাস্টের প্রবলেমটা দেখো, লাস্টের কোশ্চেন, হ্যাঁ লাস্টের অপশনটা হচ্ছে 2√2, সো এই হয়ে গেল আমাদের অ্যানসার। হ্যাঁ, এবার যে প্রবলেমটা বাদ দিছিলাম সেই প্রবলেমটাই আবার চলে আসছে, তো চলো ওই প্রবলেমটা আবার করে ফেলি। সো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে যে x এর কোন মানের জন্য এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করবে। আচ্ছা বলো তো, একটা বিন্দু তিনটা মানে যে বিন্দু তিনটার কথা বলা হচ্ছে, তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করা মানে কি, এই বিন্দু তিনটা সমরেখ না, আর তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে বলো তো তাদের ঢাল গুলার মান সমান হবে না, এদের ঢালের মান কি হবে, সমান হবে। তো এই বিন্দু তিনটার মধ্যে যে কোনো দুইটা বিন্দুকে নিয়ে তুমি চাইলে ম্যাথটা সলভ করতে পারবা, অথবা যে কোনো তিনটা বিন্দুকে নিয়ে এবার চলো ম্যাথটা করা যাক। একটা হচ্ছে 1 - x, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে x², -1, এই তিনটা বিন্দু, একটা কি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে গিয়ে 1, -x, আর একটা হচ্ছে 1, x, আর একটা হচ্ছে x² x², -1। হ্যাঁ, এন্ড বলা হইতেছে যে এই বিন্দু তিনটা যদি সমরেখ হয়, এই বিন্দু তিনটা কি সমরেখ, হ্যাঁ তাহলে সমরেখ একই সরলরেখায় অবস্থান করলে তাদের, তাহলে x এর মান কত, আচ্ছা বিন্দু তিনটা যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে কি হবে, এই বিন্দু তিনটা ঢালই সমান হবে, প্রথম দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল যা হবে পরের দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢালও কি হবে, তাই হবে, রাইট। সো আমরা ওই কাজটাই করব। সো সো চলো প্রথম দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল কত আসে দেখো তো, প্রথম দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল আসবে y2 - y1 অর্থাৎ x, তাহলে কত আসবে এখানে, x plus x ডিভাইড বাই x2 - x1 অর্থাৎ 1 - 1, রাইট। আর পরেরটা কি আসবে, দুইটা বিন্দু ঢাল পার্থক্য কত আসবে, y2 - y1 মানে হচ্ছে -1 - x ডিভাইডেড বাই x2 - x1 কত, x² - 1, এরকমই তো আসে তাই না, এরকম আসে। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটাকে এই পাশে এটাকে পাশে যদি গুণ করি তাহলে কত আসবে, 2x * x² - 1 = 0, তাই না, এটা কিন্তু 0 আসে, রাইট, তাহলে 0। তাহলে এবার বলো, হয় 2x = 0 হবে অথবা x² - 1 = 0 হবে, 2x = 0 মানে হচ্ছে x = 0, আর x² - 1 = 0 মানে কি, x² = 1 আর x ± 1, তাহলে অ্যানসার কি হবে বলো তো, অ্যানসার হবে x ± 1 আর হচ্ছে 0। তো চলো আমরা দেখি, এটা বুয়েটেও আসছিল, এট দ্য সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছিল এই প্রবলেম, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তাহলে এটাতে কত আসবে, -1, 0 আর 1, তো আমরা আমাদের অ্যানসার পেয়ে গেলাম। তাহলে x এর এই মানের জন্য এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থান করবে, তাহলে x এর মান তো তুমি আসলে জানতা না, তাহলে এই বিন্দু x এর মান ডিফারেন্ট করে দিলে তাহলে ভুজকোটি আলাদা আলাদা হয়ে যাবে না, কিন্তু x এর এমন তিনটা মান পাওয়া গেল যে তিনটা মানের জন্য আমার কি হবে, এই বিন্দু তিনটাই একই সরলরেখা বরাবর অবস্থান করবে। ওকে, সো এই গেল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আমি করি নাই, সো ওই প্রবলেমের কাছে যাই আবার। ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, অনেক ইম্পর্টেন্ট এবং একটু কনসেপচুয়াল। সো এই প্রবলেমটা
এই যে 56 নম্বর প্রবলেমটা, হ্যাঁ 56 নম্বর প্রবলেমটা একটু সবাই একটু পড়ো। কি বলছে? x ইজ ইকুয়াল টু a। আচ্ছা x ইজ ইকুয়াল টু a সরলরেখাটা দেখতে কেমন? এটা জামিল বলো তো দেখি, x ইজ ইকুয়াল টু a এটা কেমন সরলরেখা? y অক্ষের সমান্তরাল। হ্যাঁ y অক্ষের সমান্তরাল। তো এখানে বলতে চাইছে যে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, একটা বলছে আরেকটা সরলরেখা দেওয়া আছে, বলছে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, সো কিভাবে করবা? তো কিভাবে করবা এটা? হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্ট ওয়েতে করব। একটা তো করা যায় যে ওই টেন থিটা দিয়ে করতে পারবা কিনা। প্রথম কথা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, যেহেতু y অক্ষের সমান্তরাল সরলরেখা তার মানে তার ঢাল হয়ে যাবে অসংজ্ঞায়িত, মানে 1090 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে তার ঢালই নাই। না দাঁড়াও দাঁড়াও, 75 ডিগ্রি হবে। 75 ডিগ্রি এটা করতে হবে, তা আমি এটা তোমাদেরকে করে দেখাই, ঠিক আছে? 75 ডিগ্রি ভুল হইতে পারে। তার মানে এখন দেখো প্রবলেমটা দেখো, একটা কি বললো x ইজ ইকুয়াল টু a সরলরেখা, আর একটা কি বলছে রুট 3x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই দুইটা সরলরেখা। সো প্রথম সরলরেখা থাকলো, পরের সরলরেখার ঢালটাকে বের করি চলো। তো পরের সরলরেখার ঢাল কত আসবে? y টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, y ইজ ইকুয়াল টু রুট 3x প্লাস 1, ঠিক আছে না? তাহলে y ইজ ইকুয়াল টু যদি রুট 3x হয় তাহলে এই সরলরেখার ঢাল কত হবে? m ইজ ইকুয়াল টু রুট 3, m ইজ ইকুয়াল টু রুট 3 মানে কি tan থিটা ইজ ইকুয়াল টু রুট 3। এবার বলো tan থিটা ইজ ইকুয়াল টু রুট 3 মানে কি? থিটা ইজ ইকুয়াল টু কি 60 ডিগ্রি না? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এবার আসো কনসেপ্টে আসো। তো এটাই ধরো আমাদের শেষ ম্যাথ। তাহলে আমরা কি পাইলাম? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম। এখন কেউ কি আমাকে বলতে পারবে এই থিটাটা 60 ডিগ্রি মানে আসলে তুমি কি বুঝতে পারো এখান থেকে? বেসিক্যালি সরলরেখাটা ঠিক কিভাবে আছে? তার ঢাল হচ্ছে রুট 3 এবং তার থিটা কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি। তারা বেসিক্যালি তুমি কি বুঝতে পারছো এখান থেকে? যে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে না? ঠিক না? তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে না? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার বুঝছি। ওকে, সো এক্স অক্ষের সাথে হচ্ছে সে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। কেউ কি বলতে পারবা সে ওয়াই অক্ষের সাথে তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30। এক্স্যাক্টলি, সে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। সো এটা দিয়ে তুমি এটাও বুঝে ফেলবা যে তাহলে ওয়াই অক্ষের সাথে যদি সে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সে ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরলরেখার সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করবে? বেসিক্যালি ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরলরেখার মধ্যবর্তী কোণ কত? আমি যদি x ইজ ইকুয়াল টু a ধরো, এই সরলরেখাটা এখানে টানলাম, হ্যাঁ x ইজ ইকুয়াল টু a তো y অক্ষের সাথে সমান্তরাল, তার মানে তাদের মাঝখানে x ইজ ইকুয়াল টু a, তাহলে এই দুটো সরলরেখার মাঝখানে কি কোনো কোণ আছে? 0 ডিগ্রি কোণ না? তাহলে কোন একটা সরলরেখা যদি y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সে বেসিক্যালি y অক্ষের সমান্তরাল সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 30 ডিগ্রি কোণই তৈরি করবে। এবং তাহলে তুমি এটা জ্যামিতিক ভাবে প্রমাণও করতে পারবে। সো বেসিক্যালি দেখো এখানে যদি আমি একটা সমান্তরাল কোনো কিছু আঁকি তাহলে বলতো এই কোণটুকু কত হবে? 60 ডিগ্রি না? এই যে দেখো এ কোণ হিসেবে এটা কি বলা হয়? অনুরূপ কোণ হিসেবে এটা 60 ডিগ্রি আসবে, রাইট? তো এটা যদি অনুরূপ কোণ হিসেবে 60 ডিগ্রি আসে তাহলে একান্তর কোণ হিসেবে এটা 30 ডিগ্রি হইলে বেসিক্যালি x ইজ ইকুয়াল টু a সরলরেখার সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করলো? 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে এটা মাথায় রাখবা, কোন একটা সরলরেখার ইকুয়েশন দিয়ে যদি তোমাকে বলা হয় যে y অক্ষের সমান্তরালে কোন সরলরেখার সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তুমি জাস্ট কি করবা? তার ঢালটা বের করবা। তার ঢাল বের করা মানে কি? তুমি এটা জেনে গেলা যে সে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, আর x অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সে y অক্ষ এবং y অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই অপশনটা কত হবে? অ্যানসার হবে 30 ডিগ্রি হবে আমাদের অ্যানসার, ঠিক আছে? সো অ্যানসারটা হয়ে গেল 30 ডিগ্রি। যে 75 ডিগ্রি বলছো না যেতে বলছো, ঠিক আছে? সো 30 ডিগ্রি হয়ে গেল আমাদের অ্যানসার। সো আজকের ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? সবাই যা যা বুঝাইছি বুঝতে পারছো তো? জি স্যার বুঝছি। ওকে, সো আমরা তাহলে আজকে এখানে শেষ করি। তো তোমরা বৃহস্পতিবার এক্সামটা একটু ভালো করে দিও। তো এই এক্সামগুলো ভালো করে দিলে সুবিধাটা যেটা হয় যে তোমরা আসলে একটা চ্যাপ্টার অনেক কিছু পড়ো কিন্তু কিছু দিনের ব্যবধানে কিন্তু জিনিসগুলো আবার ভুলে যাও, অনেকটা ঝাপসা হয়ে যায়, ঠিক না? তো এটা পরীক্ষার মাধ্যমে জিনিসগুলো আবার একটু রিভিউ করা হয়। তো একটা জিনিসকে ভুলে না, আমিও তোমাদেরকে পড়ানোর আগে আমার দেখা লাগে, কারণ আমিও জিনিসগুলো ভুলে যাই, এটাই খুব স্বাভাবিক, ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। তো এই জন্য যে যত বেশি রিভিউ করতে পারবা, যে
সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবা, সে হচ্ছে কি খুব সহজে জিনিসটা আবার মনে করতে পারবা। আর যে অগোছালোভাবে পড়ালেখা করতে, তার প্রবলেমটা হবে কি, সে তো ভুলে যাবা, বাট সেই জিনিসটা যে আবার একটু স্মরণ করবা, স্মরণ করার জন্য তুমি আবার জিনিসটা হাতের কাছে পাবা না, তোমার আবার বই ঘেটে ঘেটে সবকিছু পড়তে হবে। এই জন্য চেষ্টা করবা জিনিসগুলোকে নোট হিসেবে রাখার, ক্লাস নোট হিসেবে রাখার, এবং সবকিছুকে গুছিয়ে পড়ো। তাহলে ভুলে গেলেও তুমি অনেক দ্রুত জিনিসগুলোকে আবার রিমাইন্ড করতে পারবা। ঠিক আছে, ইউসা কিছু বলবা? না। ঠিক আছে, তো আজকে তাহলে ক্লাসে পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো সবাই।